হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের আপকামিং যে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপ সাবজেক্টে যে এক্সাম আছে সেই সম্পর্কিত কিছু সাজেশন ডিসকাশন টাইপ করব। তো আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দেবশ্রী ম্যাম, আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের এইচওডি। তো ম্যাম যদি কিছু ডিসকাস করেন ওদের সামনের পরীক্ষা নিয়ে, তো কীভাবে পড়বে বা কোন কোন টপিকের উপর বেশি ফোকাস করা উচিত বা কোন ইউনিটগুলোকে বেশি পড়লে ওদের হয়তো মার্ক স্কোরিংটা ইজি হতে পারে। একদমই। তো নমস্কার সবাইকে। তো আজকে আমি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপের উপর কিছু সাজেশন দেবো। একদম ইউনিট ওয়াইজ বললে আমার মনে হয় সবার একটু সুবিধা হবে বুঝতে। ইউনিট ওয়াইজ বললে হয়তো ব্যাপারটা সুবিধা হবে, কোন ইউনিট কতটা পড়বে বা কি কি কোশ্চেন আসতে পারে, নিউমেরিক্যাল বা থিওরিটিক্যাল, কোথা থেকে কতটা থিওরিটিক্যাল। একদম একদম। তো ফার্স্টেই বলি যে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপ যখন করবে একটু ফোকাস করবে কেস স্টাডিজের ওপরে। কেস স্টাডিজ করলে কিন্তু দেখবে তোমার অটোমেটিক্যালি থিওরিটা কিন্তু হয়ে যাচ্ছে। তো ইউনিট 1 যদি আমি দেখবে ইউনিট 1টা অনেকটাই বেশি বড়। এটার কারণ হচ্ছে এটাই, ওখানে পুরো বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করা হয়েছে, মানে এন্টারপ্রেনারশিপ কি, স্টার্টআপ কি, বা একদম যে কোর কি টার্মিনোলজিস গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাশন হচ্ছে, এবং এটা কিন্তু হিউজ ওয়েটেজ রাখছে। মানে এক্সামের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট হিসেবে আমরা কিন্তু কনসিডার করতে পারি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপ। তো এখন আমরা এবার জেনে নেবো যে ফার্স্ট ইউনিট থেকে যদি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো থাকে তো সেই নিয়ে যদি কিছু বলতেন। অবশ্যই ফার্স্ট ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ডিফাইন এন্টারপ্রেনারশিপ। তার ফাংশনস কি, রিস্ক অনেক ধরনের হতে পারে, ফিনান্সিয়াল রিস্ক হতে পারে, মার্কেট আনসার্টেনিটি হতে পারে, টেকনোলজিক্যাল চেঞ্জেস হতে পারে, কম্পিটিশন হতে পারে, লিগাল রিস্ক হতে পারে, এগুলো বিভিন্ন ধরনের রিস্ক কিন্তু হতে পারে। এছাড়া এন্টারপ্রেনারশিপ আর ইন্ট্রাপ্রেনারশিপের মধ্যে ডিফারেন্স কি আছে, তারপরে হচ্ছে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপ অফ ওনারশিপ স্ট্রাকচার্স ফর স্মল বিজনেস, distinguish between the mindset of an employee, manager and an entrepreneurship। এরকম বিভিন্ন ধরনের বা এই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিন্তু ইউনিট 1 থেকে মানে একদম বলতে পারি যে 90% আসার চান্সেস আছে। বিজনেস যেটাকে আমরা বলে থাকি বেসিক্যালি হচ্ছে যেটা গতানুগতিক বা ট্র্যাডিশনাল ওয়েতে যেটা চলে আসছে। খুব সিম্পল যদি একটা এক্সাম্পল নিই, যেরকম নারকলের জল যে আমরা ডাব যেটা খেয়ে থাকি, সেটা আমার ব্যবসা, আমার বাবা দাদা সবাই বিক্রি করতো, সেই হিসেবে ব্যবসাটা এসছে। কিন্তু আমি এন্টারপ্রেনার কখন হতে পারবো, যখন ওটাকেই একদম বটল ফরম্যাটে প্যাকেজিং করে ব্লিঙ্কিট বা এক্সেট্রা যেসব অ্যাপস আছে তার থ্রু দিয়ে একদম যে কোনো সময় লোকের কাছে পৌঁছে দিতে পারবো। দ্যাট ইজ এন্টারপ্রেনারশিপ, মানে ইনোভেটিভ ওয়েতে নতুন কিছু স্টার্ট করা। আচ্ছা ম্যাম, তো সুন্দর একটা এক্সাম্পল দিয়ে আমাদের বিজনেস আর এন্টারপ্রেনারশিপের মধ্যে পার্থক্য করে দিলেন। তো এরপর ম্যাম যদি আরেকটু ডিটেলসে যেতে পারি, তো ইউনিট 2 বা ইউনিট 3 এর দিকে তো সুবিধা খুবই চলে যেতাম। ইউনিট 2ও খুব ইম্পর্টেন্ট একটা ইউনিট, যেখানে কিনা অনেক বেশি কন্টেন্ট আছে এবং এটার ওয়েটেজটাও কিন্তু অনেকটা বেশি, এবং পরীক্ষায় খুব কোয়েশ্চেন্সও এসে থাকে। তো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি বলে দিচ্ছি, যেরকম হোয়াট ইজ আ বিজনেস আইডিয়া, স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ প্রমিসিং বিজনেস আইডিয়াস, what is a feasibility study, describe its main types and importance। ফিজিবিলিটি স্টাডি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কোন সিচুয়েশনে কিভাবে ইনভেস্ট করে কাজ করবে সেই জায়গাটা জানার দরকার। কারণ কি, কেউ চাল ব্যবসা করবে, অবভিয়াসলি চাপাতা নিশ্চয়ই আমাদের আশেপাশের দোকানে হবে না, সেটার জন্য হিল স্টেশনে যেতে হবে, ওখানে যে ক্লাইমেট, ওখানে যে এনভায়রনমেন্ট, সেটার জন্য ওটা ফিজিবল, তাই লোকে হিলি এরিয়াতেই চায়ের ব্যবসা করে থাকে, নর্মাল গ্রাউন্ড এরিয়াতে কিন্তু করে থাকে না। তাই আমি বলবো ফিজিবল যে কোনো বিজনেস বা স্টার্টআপ বা এন্টারপ্রেনারশিপ করার আগে ফিজিবিলিটি স্টাডি করাটা কিন্তু খুবই দরকার। সেটা লোকাল এরিয়া হতে পারে, ইকোনমিক হতে পারে, মার্কেটিং হতে পারে, টেকনোলজিক্যাল হতে পারে, বা এনভায়রনমেন্টাল ফিজিবিলিটি হতে পারে। নেক্সট হচ্ছে ডিফারেন্স বিটুইন বিজনেস প্ল্যান অ্যান্ড রিপোর্ট প্ল্যান, এক্সপ্লেন দ্য বেসিক কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। এই কয়েকটা কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইউনিট 2 থেকে। তো এরপর আমরা ম্যামের থেকে ইউনিট 3 এবং ইউনিট 4 সম্পর্কে জেনে নেবো, যে ওখানে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে বা ওখান থেকে কতটা মার্কস আসবে কোশ্চেনে। ইউনিট 3 আর 4টা খুবই স্মল। ইউনিট 3টা নিয়ে আগে বলে নিই, এস্টাবলিশিং স্মল এন্টারপ্রাইজেস, মানে একটা এন্টারপ্রাইজ এস্টাবলিশ করতে গেলে তার কিছু লিগাল রিকোয়ারমেন্টস থাকে। এই এন্টায়ার লিগাল রিকোয়ারমেন্টস কিন্তু ফলো করতে হয়, সেটা ট্যাক্স, এনওসি, লাইসেন্স, জিএসটি, ডকুমেন্টেশন, ডিস্ট্রিক্টসে গিয়ে অ্যাপ্লাই করা, পুরো এন্টায়ার প্রসেসটা কিন্তু আমরা এই ইউনিটে পড়ে থাকি।
এটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য লিগাল রিকোয়ারমেন্টস অ্যান্ড কমপ্লায়েন্সেস ফর এস্টাবলিশিং আ নিউ স্মল এন্টারপ্রাইজ বা এন্টারপ্রাইজ বা কোনো ইউনিট। তো যেরকম এনওসি ফ্রম লোকাল বডি, বা আমরা রেজিস্ট্রেশন উইথ লোকাল ডিস্ট্রিক্টস হতে পারে, স্যাচুরেশন লাইসেন্সেস, ক্লিয়ারেন্স, ট্যাক্স, জিএসটি নাম্বার, সব কিছু কিন্তু এর মধ্যে কভার করতে হবে অ্যান্সারটা লেখার সময়। এরপরে আমরা যেটা যাব দ্যাট ইজ ইউনিট 4। ইউনিট 4 হচ্ছে স্টার্টআপ ভেঞ্চার্স। স্টার্টআপ ভেঞ্চার্স যখনই আমরা করে থাকি তার মধ্যে কিন্তু আমি 10টা স্টার্টআপ করলে তার মধ্যে হয়তো আমার 2 কি 3টে সাকসেসফুল হবে। এই 2-3টে সাকসেসফুল স্টার্টআপের জন্য কিন্তু আমাকে ফেলিয়ারটাকেও মাথায় রেখে এগিয়ে যেতে হবে। তো এর থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ডিফাইন স্টার্টআপ অ্যান্ড মেনশন ইটস কি ফিচার্স অ্যান্ড চ্যালেঞ্জেস। তো আমরা ম্যাডামের থেকে জেনে নিলাম যে একটা স্টার্টআপ খুলতে গেলে সেটা ফেসিবল হওয়ার সাথে সাথে কি কি ডকুমেন্ট লাগে, আমাদের আইনি নথিপত্র। তো এরপর যদি আরো কিছু বলা যেত, যদি ইউনিট 5 এবং ইউনিট 6 সম্পর্কে আমরা যদি একটু জেনে নিতাম তো খুবই ভালো হতো। অবশ্যই, শুধু বিজনেস খুলতে গেলে আমাকে শুধু টাকা ঢালতে হবে, ডকুমেন্টেশন করতে হবে সেটা কিন্তু না। আমার ডিফারেন্ট ইনভেস্টার, মানে আমার হিউজ বাল্ক অফ টাকা দরকার পড়ে। তার জন্য আমাকে ইনভেস্টার করতে হবে, মানে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার পড়বে। তো এই ফিনান্সিয়াল সাপোর্টের জন্য আমাকে ইনভেস্টারের কাছে গিয়ে পিচ করতে হবে, মানে আমার বিজনেস আইডিয়া, আমার ইনোভেশন, আমার কি রিকোয়ারমেন্ট, কি রেভিনিউ জেনারেট হবে। তো এই এন্টায়ার প্রসেসটা সম্বন্ধে আমরা আইডিয়া পেয়ে থাকি ইউনিট 5। তো ইউনিট 5 এর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ অ্যান ইনভেস্টর পিচ, why it is important, explain various sources of funding for startup in India। মানে সেটা ইকুইটি ফান্ডিং হতে পারে, ডেট ফান্ডিং হতে পারে, বা গভর্নমেন্টের তরফ থেকে কোনো ইনিশিয়েটিভ বা আদার কোনো জায়গা থেকে আমি ফান্ডিং নিচ্ছি, সেই এন্টায়ার জিনিসটা কিন্তু আমরা ইউনিট 5 এ কভার করে থাকি। আর ইউনিট 6 এর ক্ষেত্রে যদি ধরি, সেখানে হচ্ছে ডিফারেন্ট স্ট্র্যাটেজিস আমরা একটা এন্টারপ্রেনারশিপ স্টার্ট করতে গেলে বা সেটাকে এক্সিকিউট করতে গেলে, রান করতে গেলে যেটা দরকার পড়ে সেই কাজটা আমরা করব। তো ইউনিট 6 এর এক্সিট স্ট্র্যাটেজিস। এর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি আমি কনসিডার করি, হোয়াট আর এক্সিট স্ট্র্যাটেজিস অ্যান্ড এক্সপ্লেন এনি কমন এক্সিট স্ট্র্যাটেজিস। যে কোনো টাইপ অফ স্ট্র্যাটেজিস কিন্তু হতে পারে, মার্জ অ্যান্ড অ্যাকুইজিশন হতে পারে, বা লিকুইডেশন হতে পারে, ব্যাংক্রাপসি হতে পারে, আইপিও হতে পারে। তো এই ডিফারেন্ট স্ট্র্যাটেজিস, এই ডিফারেন্ট জিনিসকে মানে এন্টায়ার একটা নতুন কিছু শুরু করতে গেলে যা কিছু করতে হয় সব কিছু কিন্তু আমরা করে থাকি এই এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপ সাবজেক্টটায়। সেই জন্যই আমি স্টার্টিংয়েই যে কথাটা বলেছিলাম যে কেস স্টাডিজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সব স্টার্টআপ বা সব বিজনেস কিন্তু এক ধরনের হয় না, সব কিছুর জন্য কিন্তু এক প্রসিডিওর বা এক স্ট্র্যাটেজি অ্যাপ্লাইড হয় না। তো সেই জিনিসগুলোই আমরা জেনে থাকি এবং শিখে থাকি এই সাবজেক্টের মাধ্যমে। আজকে আমাদের এই যে সাবজেক্ট এন্টারপ্রেনারশিপ এন্ড স্টার্টআপের যে সাজেশন ভিত্তিক আমাদের ডিসকাশন হলো, তো আপনি যদি কিছু বলেন। আর না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অরিজিৎ, আর থ্যাংক ইউ সবাইকে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো এবং জানিও তোমাদের কেমন লাগলো। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট।